আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। মুস্তাফিজকে বাদ দিয়ে বাংলাদেশকে টি-20 বিশ্বকাপ দল গঠনের পরামর্শ। আইসিসির নিরাপত্তা টিমের ভারতে খেলতে যাবে না বাংলাদেশ, জানালেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ, অভিযোগ মির্জা ফখরুলের। সুষ্ঠু নির্বাচনের সুযোগ হাতছাড়া হলে জাতিকে চরম মূল্য দিতে হবে, শঙ্কা জামায়াতের আমিরের। আপিলে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৪১ জন। মব সন্ত্রাসের কারণে নির্বাচনী কার্যক্রম চালাতে পারছে না জাতীয় পার্টি, অভিযোগ শামীম পাটোয়ারির। জুলাই হত্যাকাণ্ডে সহায়তা সহ ৫ অভিযোগে আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠন, আনুষ্ঠানিক বিচার শুরু। এলপি গ্যাস সংকটে সারা দেশে চরম ভোগান্তিতে গ্রাহকরা। সংকট কাটতে আরও অন্তত ১ মাস লাগবে বলছে আমদানিকারকরা। এবং তারেক রহমান প্রার্থী হওয়ায় পাল্টে গেছে ঢাকা ১৭ আসনের ভোটের সমীকরণ। ভোটারদের মাঝে ব্যাপক সাড়া, জয়ের আশাবাদ জামায়াতের প্রার্থী খালিদুজ্জামানের। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো। এবারে চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। নিরাপত্তার শঙ্কায় থাকা বাংলাদেশকে বাঁহাতি পেসার মুস্তাফিজকে বাদ দিয়ে দল গঠনের প্রস্তাব দিয়েছে আইসিসি। বাফুফে ভবন পরিদর্শনে এসে এক সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল একথা জানান। তিনি বলেন, এটাই প্রমাণ করে ভারতে নিরাপত্তা ঝুঁকি আছে, তাই ভারতের কোনো ভেন্যুতে গিয়ে বাংলাদেশের খেলার সুযোগ নেই। পরাগ আরমানের রিপোর্ট। বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় বাংলাদেশে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। এর জেরে অন্তর্বর্তীকালীন সরকার দেশে আইপিএলের সম্প্রচার বন্ধ করে দেয়। একই সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি জানায়, নিরাপত্তা শঙ্কার কারণে তারা ভারতে গিয়ে টি-20 বিশ্বকাপ খেলতে চায় না। আইসিসির কাছে ২ দফায় ভেন্যু পরিবর্তনের আবেদনও জানায় বিসিবি। টি-20 বিশ্বকাপ নিয়ে এমনি টানটান অবস্থায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবন পরিদর্শনে এসে এক সংবাদ সম্মেলনে যুব ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান, দেশের শ্রেষ্ঠ বোলারকে বাদ দেয়া কিংবা সমর্থকরা বাংলাদেশের জার্সি পরতে পারবে না, এমন অযৌক্তিক দাবি বাংলাদেশ মানবে না। ৩টা জিনিস হলে বাংলাদেশ টিমের নিরাপত্তা আশঙ্কা বাড়বে। একটা হচ্ছে বাংলাদেশ টিমে যদি মুস্তাফিজ অন্তর্ভুক্ত হয়। ২ হচ্ছে বাংলাদেশ যে দলের যে সমর্থকরা আছে ওনারা যদি বাংলাদেশের জাতীয় যে জার্সি আছে, আমাদের ন্যাশনাল জার্সি আছে, এটা পরে যদি ঘোরাফেরা করে। আর থার্ড হচ্ছে ইলেকশন যত এগিয়ে আসবে তত নাকি বাংলাদেশ দলের নিরাপত্তা আশঙ্কা বৃদ্ধি পাবে। তো আইসিসি সিকিউরিটি টিমের এই বক্তব্য সন্দেহাতীতভাবে প্রমাণ করেছে যে ভারতে বাংলাদেশ ক্রিকেট টিমের টি-20 বিশ্বকাপ খেলার কোনো রকম পরিস্থিতি নাই। আইসিসি যদি আশা করে আমরা আমাদের শ্রেষ্ঠ বোলারকে বাদ দিয়ে আমরা ক্রিকেট টিম করব, আমাদের যারা সমর্থক আছে তারা বাংলাদেশের জার্সি পরতে পারবে না, আর আমরা ক্রিকেট খেলার জন্য বাংলাদেশের নির্বাচন পিছিয়ে দিব, তো এর চেয়ে উদ্ভট, অবাস্তব, অযৌক্তিক কোনো প্রত্যাশা হতে পারে না। আইসিসি যদি ভারতের আজ্ঞাবহ না হয়, তবে বাংলাদেশের টি-20 বিশ্বকাপ ম্যাচ শ্রীলঙ্কাতে হওয়া উচিত বলে জানান ক্রীড়া উপদেষ্টা। আমরা মনে করি ক্রিকেট খেলার উপর কারো কোনো মনোপলি থাকা উচিত না। বাজার ব্যবস্থাপনার ভিত্তিতে একটা খেলার সম্পূর্ণ বা একটা টুর্নামেন্টের ভাগ্য নির্ধারিত হতে পারে না। আইসিসি যদি সত্যি গ্লোবাল অর্গানাইজেশন হয়ে থাকে, আর আইসিসি যদি ভারতের কথায় উঠে আর না বসে, তাহলে অবশ্যই আমাদের টি-20 বিশ্বকাপে খেলার সুযোগ শ্রীলঙ্কাতে দেওয়া উচিত। এই প্রশ্নে আমরা কোনো রকম নতি স্বীকার করব না। এ সময় আসিফ নজরুল জানান, একটি উগ্র সাম্প্রদায়িক শক্তির কাছে মাথা নত করে জাতীয় বোর্ড যদি বলে খেলোয়াড়ের খেলার পরিবেশ নাই, তাতে সন্দেহাতীতভাবে প্রমাণ হয়, তাহলে ভারতের কোথাও বাংলাদেশের খেলার পরিবেশ নেই। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা।
জাতীয় নির্বাচনকে সামনে রেখে এখন পর্যন্ত দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির তেমন উন্নতি হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের তিনি বলেন, এখনও অবৈধ অস্ত্র উদ্ধার করতে পারেনি সরকার, এটা তাদের ব্যর্থতা। প্রচারণা শুরু হলেই নির্বাচনের প্রকৃত পরিস্থিতি বোঝা যাবে উল্লেখ করে দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। ঠাকুরগাঁও শহরের কালীবাড়িতে নিজ বাসভবনে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সবাই উদ্বিগ্ন, এটি সরকারের ব্যর্থতা। শিগগিরই পরিস্থিতির উন্নতি হবে আশাবাদ ব্যক্ত করে বিএনপি মহাসচিব বলেন, ফ্যাসিবাদী শক্তির অপতৎপরতায় নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। যারা আপনার সবসময় ফ্যাসিস্টদের ভয়ে থাকে, নিজেরা কোনো কাজ করে না, বিদেশে থেকে বড় বড় কথা বলে, তাদের কাছে এগুলো মনে হয়। আমাদের কাছে কিন্তু আমরা ফ্যাসিস্টকে এবার তাড়াতেও জানি, মারতেও জানি, মার খেতেও জানি। উই আর নট অ্যাফ্রেড অফ দ্যাট। এটা সরকারের একটা ব্যর্থতাই বলবো যে তারা অস্ত্র উদ্ধার করতে পারেনি এবং এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি সেই রকম একটা উন্নত হয়েছে বলে আমার কাছে মনে হয় না। তবে আমি আশাবাদী, আমি মনে করি যে নির্বাচন চলাকালীন সবাই সেটা ইমপ্রুভ করবে আরো। মির্জা ফখরুল বলেন, পারস্পরিক সম্মান বজায় রেখেই ভারতের সঙ্গে অভিন্ন পানির ন্যায্য হিস্সা আদায় করবে বিএনপি। বাংলাদেশ ভারত ক্রিকেট উত্তেজনা প্রসঙ্গে তিনি বলেন, মুস্তাফিজকে অপমান করা মানে বাংলাদেশকে অপমান করা। তবে তিক্ততা না বাড়িয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা উচিত। ক্রিকেটের ব্যাপারে আন্তর্জাতিক রাজনীতির প্রশ্ন জড়িত আছে, আমাদের দেশের সম্মান জড়িত আছে। নিঃসন্দেহে আমাদের একজন ক্রিকেটারকে অপমান করা হয়েছে, আমরা মনে করি এটা আমাদের দেশকেই অপমান করা হয়েছে। সেই ক্ষেত্রে আমি মনে করি ক্রিকেট কন্ট্রোল বোর্ডের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের সঙ্গে আমরা একমত, কিন্তু একই সঙ্গে আবার এটাও মনে করি যে ছোটখাটো বিষয়গুলো নিয়ে আলোচনার মধ্যেই সমাধান করাই হচ্ছে বেটার। এদিকে রাজধানীর বারডেম হাসপাতালে খালেদা জিয়ার স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিরোধী চক্র নির্বাচন বানচালে এমন কোনো হেয় কাজ নেই যা তারা করছে না। কথিত রাজনৈতিক দল যারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কখনোই পছন্দ করেনি, তার দেশটাকে আবারও একটা অজানা গন্তব্যের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। সুষ্ঠু নির্বাচনের সুযোগ হাতছাড়া হলে জাতিকে চরম মূল্য দিতে হবে বলে শঙ্কা জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশনের সাথে বৈঠক শেষে তিনি একথা বলেন। জামাত ক্ষমতায় গেলে নির্দিষ্ট কোনো রাষ্ট্রের দিকে না ঝুঁকে প্রতিবেশী দেশগুলোর সাথে সমতা ও শ্রদ্ধার সম্পর্ক রাখবে বলে জানান দলের আমির। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। রাজধানীর বসুন্ধরা কার্যালয়ে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে সাক্ষাৎ করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। পরে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান আইভার্স ইজাবসের নেতৃত্বে প্রতিনিধি দলের সাথেও বৈঠক অনুষ্ঠিত হয়। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে উদ্বেগের কোনো বিষয় আছে কিনা তা জানতে চায় ইইউ প্রতিনিধি দল। এ বিষয়ে সরকার বা ইসির কাছে সমস্যার সমাধান না পেলে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরা হবে বলে জানায় জামাত। সংস্কার বাস্তবায়ন, ন্যায় বিচার নিশ্চিত এবং দুর্নীতি বিরোধী অবস্থান, এটা যদি পরিষ্কার হয়, আমরা সকল জায়গায় সব ধরনের সহায়তা করার জন্য আমরা প্রস্তুত। দলের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, ক্ষমতায় গেলে প্রতিবেশী দেশগুলোর সাথে সমতা ও শ্রদ্ধার সম্পর্ক থাকবে। আমাদের ফরেন পলিসির ব্যাপারে, রিলেশনসের ব্যাপারে আমরা কোনো নির্দিষ্ট রাষ্ট্রের দিকে ঝুঁকতে চাই না। গণতান্ত্রিক রাষ্ট্র যেগুলো আছে সবার সাথেই আমাদের সম্পর্ক থাকবে, বন্ধুত্বের সম্পর্ক। যারা আমাদের প্রতিবেশী তাদের সাথে অবশ্যই প্রতিবেশী সুলভ সম্পর্ক আমাদের থাকবে এবং আমরাও প্রত্যাশা করব তারাও আমাদের সাথে প্রতিবেশীর মতোই আচরণ করবেন। সেই আচরণটা হবে পারস্পরিক শ্রদ্ধা এবং সমতার ভিত্তিতে। দেশের যুব সমাজ জামাত ইসলামীকে ব্যাপক সমর্থন দিচ্ছে জানিয়ে দলের আমির বলেন, এবার সুষ্ঠু নির্বাচন না হলে দেশের মারাত্মক ক্ষতি হবে। এটাকে যে কোনো মূল্যে এনশিওর করতে হবে যে ফেয়ার ইলেকশন হবে। এবারকার ইলেকশন যদি হাতছাড়া হয় এই জাতির, আমরা জানি না এই জাতিকে কত মূল্য পরিশোধ করতে হবে।
ভোটের মাঠে জামাতে নারী কর্মীদের নানাভাবে হয়রানি করা হচ্ছে জানিয়ে এ বিষয়ে নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোকে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের সংক্ষুব্ধদের আপিল শুনানির তৃতীয় দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন আরও ৪১ জন। আপিল নামঞ্জুর করা হয়েছে ২৫ জনের, আর অপেক্ষমান রাখা হয়েছে ৪ জন প্রার্থীর আপিল। এদিন দ্বৈত নাগরিকত্বের কারণে প্রার্থিতা বাতিল করা হয়েছে চট্টগ্রাম ৯ আসনের জামায়াতের AKM ফজলুল হকের। নির্বাচন কমিশনে শুনানি শেষে জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি বলেন, মব করে তাদের নির্বাচন থেকে দূরে রাখার চেষ্টা করছে কেউ কেউ। মিজান শাহজাহানের রিপোর্ট। প্রধান নির্বাচন কমিশনার AM নাসিরউদ্দিনের সভাপতিত্বে তৃতীয় দিনের আপিল শুনানি চলে সোমবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। 300 আসনের মধ্যে 9টি আসনে জামাতের প্রার্থিতা বাতিল করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। নির্বাচন কমিশনে আপিল করে এরই মধ্যে প্রার্থিতা ফিরে পান কক্সবাজার 2 আসনে দলটির প্রার্থী হামিদুর রহমান আজাদ, চাঁদপুর 2 আসনে আব্দুল মুবিন ও জামালপুর 3 আসনে মুজিবুর রহমান আজাদি। যশোর 2 আসনে ডাক্তার মুসলিউদ্দিন ফরিদের আপিল অপেক্ষমান রেখেছে ইসি। দ্বৈত নাগরিকত্বের কারণে বাতিল করা হয়েছে চট্টগ্রাম 9 আসনে AKM ফজলুল হকের প্রার্থিতা। জামাতের বাতিল হওয়া বাকি 4 জনের আপিল শুনানির জন্য পর্যায়ক্রমে কার্যতালিকায় আসবে। নামঞ্জুর করছে যে US সিটিজেনশিপ আমার আছে, সেজন্য অ্যাকসেপ্ট করার জন্য অ্যাপিল করেছি। তো এই অ্যাপিলেও তারা যেহেতু CLN নাই, সেজন্য তারা অ্যাকসেপ্ট করে নাই। অন্যদিকে জাতীয় পার্টির 35 জনের প্রার্থিতা বাতিল করেন রিটার্নিং কর্মকর্তারা। এর মধ্যে 25 জনের আপিল নিষ্পত্তি করেছে ইসি, মঞ্জুর হয়েছে 21 জনের আপিল, আর বাতিল করা হয়েছে 4 জনের। দলীয় প্রার্থীদের আইনজীবী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি জানান, লাঙ্গলমার্কা নির্বাচনে অংশ নিতে প্রস্তুত রয়েছে তাদের দল। জাতীয় পার্টির বগুড়ার পার্টি অফিসে এখনো তালা ঝুলন্ত আছে। আমরা মনে করি কেউ কেউ অফিসটি দখল করে দোকান ভাড়া দেওয়ার উদ্দেশ্যে অথবা জাতীয় পার্টিকে ভোটের মাঠ থেকে সরিয়ে দেওয়ার হীন উদ্দেশ্যে, গণতন্ত্র নস্যাৎ করার উদ্দেশ্যে এই পার্টি অফিসের দখলের চেষ্টা করছে। দলীয় প্রার্থীদের পাশাপাশি 100% ভোটারের স্বাক্ষরে গরমিল থাকায় বাতিল হওয়া অনেক স্বতন্ত্র প্রার্থীদের আপিল মঞ্জুর করছে নির্বাচন কমিশন। 100% ভোটার তারা উপস্থিত ছিলেন, তাদের স্বাক্ষর ভিডিও যে আমাকে যে স্বাক্ষর করেছেন ভিডিও রেকর্ড এবং অডিও ভিডিও রেকর্ড সব আমরা দাখিল করার পর তারা আমাদেরকে আজকে বৈধ ঘোষণা করে। নির্বাচন কমিশনে 18 জানুয়ারি পর্যন্ত আপিল শুনানি চলবে। ইসি রায়ের বিরুদ্ধে আপিল করা যাবে হাইকোর্টে। এক্ষেত্রে ইসিতে আপিল নামঞ্জুর হলে রায়ের কপি তুলে যে কোনো সময় হাইকোর্টে আপিল করা যাবে। তবে ইসি যাদের আপিল স্থগিত বা অপেক্ষমান রাখছেন তারা চাহিদা অনুযায়ী কাগজপত্র ইসিতে জমা দেওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। আগামী নির্বাচনে যারা সরকার গঠন করবেন এবং যারা বিরোধী দলে থাকবেন সবাইকে একসঙ্গে শ্রমিক অধিকার রক্ষায় কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন শ্রমিক নেতা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় অংশীজন সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, শ্রমিকদের অনুদান নয়, ন্যায্য মজুরি নিশ্চিত করতে হবে। মুশফিকুর রহমানের রিপোর্ট। নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর কাছে শ্রমিক ইশতেহার উপস্থাপন উপলক্ষে জাতীয় কনভেনশনের আয়োজন করে শ্রমিক অধিকার জাতীয় অ্যাডভোকেসি অ্যালায়েন্স। ধন্যবাদ জানাচ্ছি আইএলওকে, বিলসকে। সেমিনারে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও শ্রমিক সংগঠনের নেতারা। তারা বলেন, সরকারকে জবাবদিহিতার আওতায় আনা গেলে শ্রমিকদের বৈষম্য দূর করা সম্ভব। গত এই 1.5 বছরের মাথায় যে কাজ দেওয়ার দূরের কথা, বিনিয়োগ তো নাই, কার্যত অভ্যন্তরীণ বিনিয়োগ প্রায় বন্ধ। যাদের কাজ ছিল কাজ হারিয়েছেন, নতুন কোনো কর্মসংস্থানের কোনো উদ্যোগ পর্যন্ত নাই, এবং এটা সরকারের অগ্রাধিকারের ভেতরও আমরা দেখিনি। এতে জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, শ্রমিকদের অনুদানের কার্ড নয়, কাজের সুযোগ নিশ্চিত করতে হবে। কোনো কার্ডের রাজনীতি না, বরং আমরা কাজের রাজনীতি করতে চাই। আমরা লোকজনের হাতে কার্ড তুলে না দিয়ে আমরা কাজ তুলে দিতে চাই। আমরা তাদেরকে দক্ষিণার জন্য কিছু টাকা দিতে চাই না, বরং তাদেরকে আমরা দক্ষ করতে চাই। আমাদের শ্রমিকদের দক্ষতা বাড়লে, যেমন বিশেষ করে যারা বাইরে আছেন, প্রায় 1.5-2 কোটি শ্রমিক বাইরে আছেন, এদের যদি মিনিমাম একটা স্কিল হয়, তাহলে আমাদের রেমিটেন্স যেটা এখন $30 বিলিয়ন আছে, সেটা 50 থেকে 60 বিলিয়নে যায়। এ সময় শ্রমিক নেতা নজরুল ইসলাম খান বলেন, আগামীতে যারা রাষ্ট্রের ক্ষমতায় আসবেন শ্রমিকদের অধিকার রক্ষায় তাদের ভূমিকা রাখতে হবে। নির্বাচনের মাধ্যমে যারাই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবেন, এই শ্রমিক ইশতেহার
বাস্তবায়নের গুরু দায়িত্ব তাদের উপর বর্তাবে। কিন্তু যারা দায়িত্বে আসবেন না, আমরা মনে করি তাদেরও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের সুযোগ রয়েছে। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, পলিসি মেকারদের মধ্যে শ্রমিক প্রতিনিধি না থাকলে পরিবর্তন আনা সম্ভব নয়। শ্রমিকের প্রতিনিধিরা সব পরিবর্তন আনতে পারবে না, যারা পলিসি মেকার সেখানে যদি শ্রমিকদের প্রতিনিধি না থাকে তাহলে পরিবর্তন কি আসবে, সেই প্রশ্নও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী 20-50 বছর পরে আজকে যেভাবে শ্রমিক সমাজ আছে সেই শ্রমিক সমাজ তো থাকবে না যদি এআই যদি বিশ্বকে দখল করে নেয়। শ্রমিক বান্ধব সরকার গঠন করা না গেলে রাষ্ট্রের উন্নয়ন সম্ভব নয় বলে জানান শ্রমিক নেতারা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে জুলাই গণ আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মাধ্যমে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হলো। 10 ফেব্রুয়ারি সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণের জন্য দিন ঠিক করেছেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। 24 জুলাইয়ে ছাত্র জনতার গণ আন্দোলন দমনে হত্যা নির্যাতনের পাশাপাশি কারফিউ জারি করে পতিত আওয়ামী লীগ সরকার। কারফিউ জারির মাধ্যমে আন্দোলনকারীদের হত্যার উস্কানি দেয়া সহ সুনির্দিষ্ট 5টি অভিযোগে সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে গত 5 ডিসেম্বর অভিযোগপত্র আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানির পর সোমবার আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল 1। অনারেবল ট্রাইব্যুনাল তাদের ডিসচার্জ অ্যাপ্লিকেশন নাকচ করেছেন এবং চার্জ গঠন করেছেন। চার্জ গঠনের তাদের বিরুদ্ধে মূল অভিযোগ, ওনারা কারফিউ জারি করে আন্দোলনকারীদেরকে শেষ করে দেওয়ার জন্য পরিকল্পনা করেছেন, ষড়যন্ত্র করেছেন, সহায়তা করেছেন। তারা নির্দোষ দাবি করে বিচার চেয়েছেন এবং আগামী 10 ফেব্রুয়ারি বিচারের দিন ধার্য হয়েছে। এদিকে জুলাই গণ আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের মামলায় গত রোববার প্রথমবারের মতো জামিন পান আসামি হুমায়ুন কবির। এ বিষয়ে ব্যাখ্যা দেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। একজন লিভার সিরোসিসে আক্রান্ত, তার রিপোর্ট জেল ডক্টর দিয়েছেন, কাউন্টার সাইন করেছেন একজন সিভিল সার্জন এবং তা বিবেচনা করে অনারেবল ট্রাইব্যুনাল তার জামিন মঞ্জুর করেছেন। সালমান এফ রহমান ও আনিসুল হকের পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে উল্লেখ করে তাদের আইনজীবী বলেন, ন্যায় বিচার প্রত্যাশা করেন তারা। ওনারা তো আসলে কোনো সুপিরিয়র কমান্ড পজিশনে ছিলেন না এবং টেলিফোন কনভারসেশন যেটা এখানে রেফার করা হয়েছে, ওনারা বলেছেন যে ওনারা কখনোই এই ধরনের কোনো কনভারসেশন করেন নাই। ওনারা বলেছেন যে ওনারা গিলটি প্লিড করেন না এবং ওনারা ন্যায় বিচার প্রত্যাশা করেন। আইনে কিন্তু এটা রিভিউয়ের একটা বিধান আছে। আমরা আমাদের ক্লায়েন্টদের সাথে কথা বলবো, ওনারা যদি ইনস্ট্রাকশন দেয় তাহলে ওনারা চাইলে রিভিউ করতে পারে। এদিকে 2013 সালের 5 মে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে হত্যাকাণ্ডের ঘটনায় 5 ফেব্রুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়া জুলাই গণ আন্দোলনে চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিম সহ 11 জনকে হত্যা মামলার তদন্ত প্রতিবেদন 15 মার্চের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেন আদালত। হেফাজতের মামলার তদন্ত শেষ পর্যায়ে। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। এলপি গ্যাস সংকটে সারা দেশে চরম ভোগান্তিতে গ্রাহকরা। বাসাবাড়িতে জ্বলছে না চুলা, গ্যাসের অভাবে রেস্টুরেন্টগুলোরও ব্যবসাও প্রায় বন্ধ। বাধ্য হয়ে বাড়তি দামে সিলিন্ডার কিনতে হচ্ছে গ্রাহকদের। এদিকে আমদানিকারকরা বলছেন দেশে গ্রাহক পর্যায়ে এলপি গ্যাসের সংকট কাটতে আরও 1 মাস সময় লাগবে। সেই সঙ্গে পাইকারি ও খুচরা পর্যায়ের বিপণনে ত্রুটি খতিয়ে দেখতে সরকারের প্রতি আহ্বান জানান এলপিজি অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি আমিরুল হক। চট্টগ্রাম থেকে আবুল হাসনাতের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আশিকুর রহমান। এলপি গ্যাস সংকটে সারা দেশে চরম ভোগান্তিতে গ্রাহকরা। বাসাবাড়িতে রান্না প্রায় বন্ধ, রেস্টুরেন্টগুলো বন্ধ হওয়ার উপক্রম। 2 থেকে 3 গুণ বেশি দামে সিলিন্ডার কিনতে বাধ্য হচ্ছেন গ্রাহকরা। এতে চরম বিপাকে সাধারণ মানুষ। দেশে প্রতি বছর এলপি গ্যাসের চাহিদা প্রায় 13 থেকে 14 লাখ টন। প্রতি বছরই যার চাহিদা বাড়ছে। সরকারি বেসরকারি কয়েকটি প্লান্ট থেকে বছরে উৎপাদন হয় মাত্র 10 থেকে 25 হাজার টন। ফলে গ্রাহক চাহিদা মেটাতে 99% এলপিজি মধ্যপ্রাচ্য ও ইউরোপ থেকে আমদানি করা হয়। এলপিজি আমদানিকারকরা বলছেন এ সংকট দ্রুতই কাটবে না। মধ্যপ্রাচ্যের জ্বালানিবাহী ট্যাঙ্কারে হামলা, ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞা ছাড়াও নানা কারণে
আমদানি কমে যাওয়ায় বর্তমান সংকট সৃষ্টি হয়েছে বলে দাবি এলপিজি আমদানিকারক ব্যবসায়ীদের। গত নভেম্বর ডিসেম্বরে দেখা গেল মধ্যপ্রাচ্যে কিছু জাহাজে হামলা হয় এবং কিছু কিছু জাহাজ ইউএস স্যাংশনে পড়ে আর কি। তো বাংলাদেশ তো কোনো স্যাংশন জাহাজ ইম্পোর্ট করতে পারে না এবং কোনো স্যাংশন কার্গো ইম্পোর্ট করা সম্ভব না। ওই কারণে সাপ্লাই চেইনের উপরে একটা ডিসরাপশন ছিল। তবে সংকট দূর করতে সরকারকে নানা পদক্ষেপ নেওয়ার দাবি জানান এই ব্যবসায়ী নেতা। ইচ্ছে করলেই তো বাজারে আপনি কোনো কিছু বেশি দামে বিক্রি করতে পারেন না। আমাদের সাপ্লাই চেইনের মধ্যে কোনো ডিসরাপশন আছে কিনা অথবা বাজারে যে একদম পাওয়া যাচ্ছে না, এটা একটু সরকার ভালো করে খতিয়ে দেখলেই বোঝা যাবে। আগে আমদানি করা এলপি গ্যাস বোতলজাত করত প্রায় 20টি প্রতিষ্ঠান, এখন মাত্র 7 থেকে 10টি প্রতিষ্ঠান আমদানি ও বোতলজাত করছে। সংকট সৃষ্টির জন্য এটিও একটি বড় কারণ বলে জানান ব্যবসায়ীরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির সরবরাহ স্থিতিশীল রাখা এবং আমদানি প্রক্রিয়া সহজ করতে নীতি সহায়তা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে এলপিজি আমদানিতে ইন্ডাস্ট্রিয়াল র ম্যাটেরিয়াল বা শিল্প কাঁচামালের সুবিধা পাবেন আমদানিকারকরা। এর ফলে তারা সাপ্লায়ার্স ক্রেডিট বা বায়ার্স ক্রেডিটের আওতায় সর্বোচ্চ 270 দিন মেয়াদে বাকিতে এলপিজি আমদানি করতে পারবেন। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। 30,000 কোটি টাকা কমিয়ে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি 2,09,000 কোটি টাকা নির্ধারণ করেছে সরকার। আগারগাঁওয়ে একনেক বৈঠক শেষে ব্রিফিংয়ে একথা জানান পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। এতে অভ্যন্তরীণ উৎস হতে 1,28,000 কোটি টাকা, বৈদেশিক উৎস হতে 72,000 কোটি টাকা, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হতে 9,000 কোটি টাকা অর্থায়ন করা হবে। উপদেষ্টা বলেন, শিক্ষা ও স্বাস্থ্যে বরাদ্দ কমিয়ে সড়ক পরিবহন ও যোগাযোগ, স্থানীয় সরকার, বিদ্যুৎ, জ্বালানি, পানি সম্পদ মন্ত্রণালয়ে বরাদ্দ বাড়ানো হয়েছে। দেশে অরাজনৈতিক সরকার থাকায় বৈদেশিক বিনিয়োগ হয়েছে বিধায় কিছুটা অর্থনৈতিক মন্দাভাব রয়েছে, তাই সংশোধিত এডিপিতে বরাদ্দ কমানো হয়েছে বলে জানান ওয়াহিদ উদ্দিন মাহমুদ। 23-24 সেখানেও আমাদের বাস্তবায়ন হার কম ছিল বলে আমরা এই বছরের মূল এডিপি ধরেছিলাম 2,30,000 টাকা ধরেছিলাম। এখন বিভিন্ন মন্ত্রণালয় থেকে যে চাহিদা এসেছে সেই চাহিদা পূরণ করার পরও কিছু বাকি রয়ে গেছে। তাই উন্নয়ন বাজেটের আকার মূল বাজেটের তুলনায় 15% কমানো হলো। জনসমর্থনের ভিত্তিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি 34.7%, জামায়াতে ইসলামী 33.6%, এনসিপি 7.1% এবং ইসলামী আন্দোলন 3.1% ভোট পাবে বলে গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে। 64 জেলার 295টি আসনের 22,174 জন ভোটারের উপর জরিপ চালিয়ে এই তথ্য পেয়েছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল অ্যান্ড ডিপ্লোমেসি। জাতীয় প্রেস ক্লাবে গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক শফিউল আলম শাহিন বলেন, আগামী নির্বাচনে বিএনপি এবং জামায়াতের মধ্যে পরিসংখ্যানগতভাবে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে। এটা আমার বেসলাইন সার্ভে, আমরা মিডলাইন সার্ভেটা করতেছি, এন্ডলাইন সার্ভে। মিডলাইন সার্ভেটা আরো ম্যাচিউরড হবে, এন্ডলাইন সার্ভেটা আমরা বলতে পারবো তখন অ্যাকচুয়াল আরো বেশি অ্যাকচুয়াল হবে। আমরা মনে করি ন্যাশনালি এটা রিফ্লেক্ট করবে। রাজধানীর দক্ষিণ বনশ্রীতে 10ম শ্রেণীর ছাত্রী ফাতেমা আক্তার লিলি হত্যার রহস্য উদ্ঘাটন করেছে র্যাব। বাবার হোটেলের কর্মচারী মিলনের অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় খুন হতে হলো লিলিকে। বাগেরহাট থেকে মিলনকে গ্রেপ্তারের পর রাজধানীর কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানায় র্যাব। GM তসলিমের রিপোর্ট। পরিবারের সন্দেহের সূত্র ধরে বনশ্রীর আলোচিত স্কুল ছাত্রী হত্যার রহস্য উদ্ঘাটন করল র্যাব। হত্যার সাথে জড়িত লিলির বাবার খাবার হোটেলের কর্মচারী মিলন মল্লিক। ঘটনার পর বাগেরহাটে বোনের বাসায় আত্মগোপন করে মিলন। পরে তথ্য প্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে ঢাকায় নিয়ে আসে র্যাব। রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলনে র্যাব 3-এর অধিনায়ক জানান, মিলন প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার বিষয়ে স্বীকারোক্তি দিয়েছে।
তার ভাষ্য অনুযায়ী হোটেল মালিক সজীব মিয়ার ছোট মেয়ে লিলির সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। এর মধ্যে 2 মেয়েকে ঢাকায় রেখে স্ত্রী, ছেলে ও ছেলের বউসহ গ্রামের বাড়ি হবিগঞ্জে যান সজীব মিয়া। ফাঁকা বাড়িতে সুযোগ পেয়ে গত শুক্রবার রাতে খাবার খেতে এসে ফাতেমাকে নিয়ে পালিয়ে যাওয়ার প্রস্তাব দেয় মিলন। তার প্রস্তাবে রাজি না হয়ে উল্টো গালমন্দ করায় ক্ষিপ্ত হয়ে পরদিন ধারালো অস্ত্র দিয়ে গলায় জখম করে হত্যা করা হয় লিলিকে। আসামির অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ভিকটিমকে এক পর্যায়ে ধস্তাধস্তির এক পর্যায়ে তাকে পিছন থেকে লাইলনের দড়ি দিয়ে তার গলায় শ্বাসরোধ করে তাকে হত্যা করার চেষ্টা করেন। ভিকটিমের চিৎকার চেঁচামেচির লোক সমাগম হওয়ার ভয়ে রান্নাঘরে থাকা বটি দিয়ে আসামি ভিকটিম গলা কেটে হত্যা করেন। হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল হতে দ্রুত তিনি পালিয়ে যান এবং যাওয়ার পূর্বে বাসার বিভিন্ন আসবাবপত্র তল্লাশি করে নগদ অর্থ নিয়ে যান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি মোহাম্মদ মিলন মল্লিক এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগ স্বীকার করেন। এই নৃশংস হত্যাকাণ্ডের পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা তা তদন্তকারী কর্মকর্তার বিস্তারিত তদন্তে বেরিয়ে আসবে বলে আমরা মনে করি। ঘাতক মিলনের নামে মাদকের মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব। কলেজের GM তসলিম, ATN বাংলা, ঢাকা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রার্থী হওয়ায় পাল্টে গেছে ঢাকা 17 আসনের ভোটের সমীকরণ। তারেক রহমান প্রার্থী হওয়ার খবর ভোটারদের মাঝেও ব্যাপক সাড়া ফেলেছে। উচ্ছ্বসিত বিএনপি নেতাকর্মীদের নিয়ে বৈঠক করে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছেন তারেক রহমান। এদিকে থেমে নেই জামায়াতের প্রার্থী ডাক্তার SM খালেদুজ্জামান। আত্মবিশ্বাস নিয়ে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট ও ভাসানটেক থানা এলাকা নিয়ে গঠিত ঢাকা 17 আসনে বিএনপি, জামাত সহ মোট প্রার্থীর সংখ্যা 10 জন। অভিজাত এই আসনে বেশ কয়েকটি বস্তি রয়েছে এবং ভোটের সংখ্যায়ও নিম্নবিত্ত মানুষেরই বসবাস বেশি। প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে অংশ নিতে এসে এই আসনে প্রার্থী হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তাই উচ্ছ্বসিত দলের নেতাকর্মীরা। সরকার গঠন করতে পারলে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন এমন নেতা এখানে নির্বাচন করছেন, এই খবর এলাকার সাধারণ মানুষকেও আশাবাদী করে তুলেছে। আগামীতে ইনশাল্লাহ তারেক রহমান বিপুল ভোটে এই আসন থেকে এমপি নির্বাচিত হবে। আমরা শুনছি যে এখানে তারেক রহমান প্রার্থী হয়েছে, বস্তিবাসীর জন্য উনি এমন একটা কিছু নিয়ে করব যেটা আসলে সারা বাংলাদেশের মানুষ তাকায় দেখবো। জনগণের ভিতরে ব্যাপক উদ্দীপনা এবং আমাদের সমস্ত নেতাকর্মী যারা আছে সবাই ভিতর উৎস উদ্দীপনা কাজ করছে। দেশনায়ক তারেক রহমান দেশে ফেরার আগের অবস্থা আর দেশে ফেরার পরের অবস্থা কিন্তু অনেক পরিবর্তন। আমরা আশা করি যে এই নির্বাচনী এলাকায় অন্তত 90% ভোট ইনশাল্লাহ আমরা পাবো। শুরুতে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে বিএনপি জোট থেকে বিজেপি সভাপতি আন্দালিব রহমান পার্থকে পেয়ে জামাত প্রার্থী ডাক্তার SM খালেদুজ্জামানের জয় নিয়ে দাঁড়িপাল্লার নেতাকর্মীরা আশাবাদী হয়ে ওঠেন। খালি জামাত হ্যাঁ, খালি জামাতের কথাই শুনি। আমরা বিগত 54 বছর দেখছি, এবার একটা পরিবর্তন চাচ্ছে। এখন বিএনপির প্রধান প্রার্থী হওয়ায় তাকে চ্যালেঞ্জ জানাতে নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে জামাত নেতাকর্মীরা। হেভিয়েট প্রার্থী এখানে দিয়েছে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমরা ওনাকে ওয়েলকাম জানাই। আমাদের ভোটের যে সমীকরণ বলছেন কোনো পরিবর্তন হয় নাই। মানুষ কিন্তু এখানে দাঁড়িপাল্লাকে ভোট দেওয়ার জন্য তারা, আমি বলবো যে একরকম তারা প্রস্তুতি নিয়ে আছে। ভোটারদের প্রত্যাশা দল মত নির্বিশেষে সাধারণ মানুষের সমস্যা সমাধান করে জীবনযাত্রার মান উন্নয়নে ভূমিকা রাখবেন এই আসনে আগামীর সংসদ সদস্য। ইয়াসিন রানা, ATN বাংলা, ঢাকা। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে জামালপুরের ইসলামপুর থেকে সেখানকার সব শেষ নির্বাচনী খবর জানাচ্ছেন সহকর্মী খায়রুল ইসলাম। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমি এই মুহূর্তে রয়েছি ইসলামপুর উপজেলা। এটি জামালপুর 2 আসনের অন্তর্ভুক্ত। আমি এখন যেখানে দাঁড়িয়ে কথা বলছি এটি হচ্ছে একটি প্রত্যন্ত গ্রাম। এই গ্রামটির নাম হচ্ছে সরকারপাড়া। এখানে এসে কিন্তু আমরা ভোটারদের সঙ্গে কথা বলেছি, প্রার্থীদের সঙ্গে কথা বলেছি। এখানে কিন্তু সেভাবে এখনও নির্বাচনী আমেজ শুরু হয়নি। ধারণা করা হচ্ছে 22 তারিখের পর অন্যান্য আসনের মতো এখানেও হয়তো নির্বাচনী আমেজ পুরো দমে শুরু হবে। তারা ভোটারদের কাছে যাচ্ছেন, তাদের পক্ষে তারা ভোট চাইছেন।
এখান থেকে যিনি বিএনপির হয়ে নির্বাচনে অংশ নিয়েছেন তিনি হচ্ছেন সুলতান মাহমুদ বাবু, এবং যিনি বাংলাদেশ জামায়াত ইসলাম থেকে অংশ নিয়েছেন তিনি হচ্ছেন সামিউল হক। এছাড়াও কিন্তু এখান থেকে ইসলামী আন্দোলনের একজন প্রার্থী রয়েছে, তার নাম হচ্ছে সুলতান আহমেদ। আমরা ভোটারদের সঙ্গে কথা বলেছি, ভোটাররা আমাদেরকে বলছেন যে আসলে তারা এবারের নির্বাচনে এমন একজন যোগ্য প্রার্থীকে চাইছেন যিনি তাদের উন্নয়নে ভূমিকা রাখবে এবং এই আসনের উন্নয়নে ভূমিকা রাখবে, তাকেই তারা ভোট দিবেন। এই ছিল সালামি স্টিল ভোটের গাড়ি নিয়ে আমার কাছ থেকে সর্বশেষ খবর। জনগণের ভালোবাসাই তার শক্তি, সুখে দুঃখে মানুষের পাশে থাকায় জনগণ তাকেই নির্বাচিত করবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকা 12 আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব। রাজধানীর তেজকুনিপাড়া এলাকায় সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করতে গিয়ে তিনি এ আশার কথা জানান। আসন্ন নির্বাচনে দোয়া চেয়ে তিনি এলাকার নানা সমস্যা সমাধান ও ঢাকা 12 আসনের উন্নয়নে তার পরিকল্পনার কথা তুলে ধরেন। আচরণবিধির কথা উল্লেখ করে নীরব বলেন, 22 জানুয়ারির পরই আনুষ্ঠানিক প্রচারণায় নামবেন। আবারও সালাম স্টিল ভোটার গাড়ির খবর। প্রতি বছর হাতির আক্রমণে 10 থেকে 15 জনের মতো কৃষক মারা যায় শেরপুর 3 আসনের পাহাড়ি এলাকায়। বেহাল দশা শিক্ষা ব্যবস্থা, নেই কোনো উন্নত চিকিৎসা ব্যবস্থা। কর্মসংস্থানের অভাবে খুব কাছে ভারতীয় বর্ডার হওয়ায় চোরাচালান সহ নানা ধরনের অপরাধে জড়িয়ে পড়ে এখানকার মানুষ। তারা বলছেন, এসব সমস্যার সমাধানে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন তাকেই ভোট দেবেন তারা। শেরপুর প্রতিনিধি আব্দুর রহিম বাদলকে সাথে নিয়ে রিপোর্ট করেছেন খায়রুল ইসলাম। কৃষি নির্ভর এলাকা শেরপুর 3 আসন। এই আসনের মানুষের প্রধান কাজ হচ্ছে কৃষির মাধ্যমে জীবিকা নির্বাহ করা। তবে তারা ফসল ফলাদি ফলালেও পায় না ন্যায্য দাম। দামটা আসলে অনেক সময় পায় সঠিক, অনেক সময় পায় না। আমাদের সরকার যদি নতুন করে গঠন করে, ইনশাল্লাহ আমরা আশা করব যেন ভালোভাবে আমাদের কৃষকদের নজর দেয়। পাহাড়ি এলাকা হওয়ায় নানা ধরনের সমস্যারও সম্মুখীন হতে হয় তাদের। বন্য হাতির আক্রমণ, উন্নত চিকিৎসা ও কর্মসংস্থানের অভাবে মানবেতর জীবনযাপন করছেন শেরপুর 3 আসনের বাসিন্দারা। রাস্তাঘাটের সমস্যা, হাতির সমস্যা, চাকরি নাই, বেকার মানুষ। চিকিৎসা, হাতির সমস্যা, কর্মস্থান, আঙুরের জায়গা আসলে কর্মস্থান খুবই স্বল্প। নানা প্রতিশ্রুতি নিয়ে প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। এবারে নির্বাচনে নির্বাচিত হলে সবার আগে পাহাড়ি মানুষদের সমস্যা সমাধানে কাজ করার কথা জানান বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেল। মূলত রাস্তাঘাটের উন্নয়ন করতে হবে, এই শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে হবে, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করতে হবে, এই হাতির সমস্যা স্থায়ীভাবে সমাধান করতে হবে। নিজেদের জয় নিয়ে শতভাগ আশাবাদী জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদল ও বিএনপির বিদ্রোহী প্রার্থী আমিনুল ইসলাম বাদশাহ। আমাদের ভোটারদেরকে একটা চাপে ফেলে কেন্দ্র যাওয়ার ক্ষেত্রে নিরুৎসাহিত করার একটা প্রবণতা মাঠে লক্ষ্য করা গেছে। আলহামদুলিল্লাহ, মানুষ এগুলা কোনো কিছু মানবে না। মানুষ এবার তাদের স্বাধীন মতামত তারা অবশ্যই প্রকাশ করবে। আমি অবশ্যই, যদি আল্লাহ আমাকে নির্বাচিত করেন জনগণের ভোটে, আমি ইনসাফ ভিত্তিক আমি এই নির্বাচনী এলাকার মানুষকে সেটা উপহার দেওয়ার চেষ্টা করব। নির্বাচিত হলে বেকারত্ব, মাদকের উপদ্রব ও স্বাস্থ্য খাতের উন্নয়ন করার কথাও জানান এসব প্রার্থীরা। বেকারত্ব, হাতির আক্রমণ, মাদকের উপদ্রব সহ নানাবিধ সমস্যা রয়েছে শেরপুর 3 আসনের গজনি এই পাহাড়ি এলাকায়। খুব কাছে ভারতীয় বর্ডার হওয়ায় চোরাচালান সহ নানাবিধ বড় অপরাধের কারণে এখানকার মানুষের জীবন হয়ে উঠেছে অতিষ্ঠ। তাই তারা চাইছেন আগামী নির্বাচনে যিনি এখানকার প্রতিনিধি হিসেবে নির্বাচিত হবেন তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এসব সমস্যা সমাধানে। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, গজনি, শেরপুর। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে মোহাম্মদপুরের হাউজিং এলাকায় রয়েছেন সহকর্মী সাজ্জাদ জাহান। সেখান থেকে তিনি জানাচ্ছেন সেখানকার সর্বশেষ নির্বাচনী খবর। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা রয়েছি ঢাকা 13 সংসদীয় নির্বাচনী আসনে। এই মুহূর্তে আমরা রয়েছি মোহাম্মদপুরে। আমরা এখানে এসে যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন তাদের সাথে কথা বলেছি এবং কি এই এলাকার জনগণের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে এই এলাকায় সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং আবাসনের নানান সমস্যা। এই সকল সমস্যার সমাধানে আগামীতে যেই নির্বাচিত হবেন তিনি যেন দায়িত্বশীল ভূমিকা পালন করে এই প্রত্যাশা রয়েছে এখানকার জনগণের। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে ঢাকা মোহাম্মদপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। এবার অর্থ সংবাদ।
31শে ডিসেম্বর 2025 পর্যন্ত আমানত 1,83,000 কোটি টাকায় উন্নীত করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। একই সময়ে এজেন্ট ব্যাংকিংয়ের আমানত 22,000 কোটি টাকা এবং রেমিটেন্স আহরণ করা হয় 76,000 কোটি টাকা। এছাড়া আমদানি প্রায় 60,000 কোটি ও রপ্তানি প্রায় 31,500 কোটি টাকা। সম্প্রতি ব্যবসায় উন্নয়ন সম্মেলনে এসব তথ্য জানায় ব্যাংকটি। সম্মেলনের উদ্বোধন করেন বোর্ড অব ডিরেক্টরসের চেয়ারম্যান প্রফেসর এম জুবায়েদুর রহমান। সভাপতিত্ব করেন ম্যানেজিং ডিরেক্টর ওমর ফারুক খান। এ সময় ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান খুরশিদ ওয়াহাব, অডিট কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর এম মাসুদ রহমান ও স্বতন্ত্র পরিচালক আব্দুল জলিল উপস্থিত ছিলেন। আগামী 4 থেকে 6 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বড় মিলন মেলা ফোবানার 40তম বার্ষিক কনভেনশন। লস অ্যাঞ্জেলসের ইউনিভার্সাল সিটিতে কনভেনশনটির আয়োজন করছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ক্যালিফোর্নিয়া বিএসি। জাতীয় প্রেস ক্লাবে এ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান আয়োজকরা। বলেন, সাংস্কৃতিক অনুষ্ঠান, ফ্যাশন শো, শিশু কিশোরদের প্রতিযোগিতা এবং দেশীয় পণ্য ও শিল্পের প্রদর্শনী বাংলাদেশিদের মধ্যে ঐক্য ও নেটওয়ার্কিংয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংবাদ সম্মেলনে আয়োজনটির আহ্বায়ক জয়নুল আবেদিন সহ আহ্বায়ক কাজী নাহিদ, আয়োজক কমিটির সভাপতি মোয়াজ্জেম হোসেন উপস্থিত ছিলেন। বাংলাদেশ গার্মেন্ট অ্যান্ড বাইং হাউস অ্যাসোসিয়েশনের বিজিবিএ এর দ্বিবার্ষিক কার্যনির্বাহী কমিটির নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে ভিশনারি অ্যালায়েন্স। 2 বছর মেয়াদী এই নির্বাচনে 2টি প্যানেল থেকে মোট 28 জন প্রার্থী 21টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। সবগুলো পদেই বিজয়ী হয় ভিশনারি অ্যালায়েন্স। রাজধানীর উত্তরা ক্লাবে আয়োজিত এই নির্বাচনে বিপুল ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন ভিশনারি অ্যালায়েন্সের আব্দুল হামিদ পিন্টু। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন মোহাম্মদ জাকির হোসেন। এ পর্যায়ের সন্ধানে লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এই ঘোষণা দিয়েছেন তিনি। স্থানীয় সময় রোববার ট্রুথ সোশ্যালে নিজের একটি ছবি পোস্ট করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেই ছবির নিচে বলা হয়েছে, 2026 সালের জানুয়ারি মাসে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের পদে আসীন হয়েছেন তিনি। গত 3রা জানুয়ারি ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে সরকারি বাসভবন থেকে অপহরণ করে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে নিয়ে আসে মার্কিন সেনাবাহিনী। তাদের উভয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মাদক পাচারের অভিযোগ আনা হয়েছে এবং মার্কিন আদালতে সেই অভিযোগের বিচার চলছে। বর্তমানে মাদুরো এবং সিলিয়া নিউ ইয়র্ক সিটির ফেডারেল কারাগারে বন্দী আছেন। এবারে থাকছে খেলার খবর। শক্তিশালী রংপুর রাইডার্সকে 6 উইকেটে হারিয়ে ঘরের মাঠে বিপিএলে নিজেদের খেলা শেষ করল সিলেট টাইটান্স। এদিকে রংপুর দেখল টানা তৃতীয় পরাজয়। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করে 114 রানে অল আউট হয় রংপুর রাইডার্স। দলের 6 রানে কাইল মায়ার্স আর তাওহিদ হৃদয়ের উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে তারকা সমৃদ্ধ দলটি। চতুর্থ উইকেটে ইফতেখার আহমেদ ও খুশদিল শাহ 37 বলে 40 রান তুলে রংপুরের বিপর্যয় কাটানোর চেষ্টা করেন, কিন্তু পারেননি। দলের পক্ষে সর্বোচ্চ 30 রান করেন খুশদিল শাহ। সিলেটের বোলার নাসুম আহমেদ ও শহীদুল ইসলাম 3টি করে উইকেট তুলে নিয়ে রংপুরের ধস নামান। 115 রানের টার্গেটে নেমে তৌফিক খান ও পারভেজ হোসেন ইমন 40 বলে 54 রান তুলে জয়ের পথকে সহজ করে দেন। শেষ পর্যন্ত ইমনের 41 বলে অপরাজিত 52 রানে ভর করে 4 উইকেটে 119 রান তুলে 15 বল হাতে রেখে জয় পায় সিলেট টাইটান্স। সংবাদ শেষ করছি, তার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো আরও একবার। মুস্তাফিজকে বাদ দিয়ে বাংলাদেশকে টি-20 বিশ্বকাপ দল গঠনের পরামর্শ আইসিসির নিরাপত্তা টিমের। ভারতে খেলতে যাবে না বাংলাদেশ, জানালেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ, অভিযোগ মির্জা ফখরুলের। সুষ্ঠু নির্বাচনের সুযোগ হাতছাড়া হলে জাতিকে চরম মূল্য দিতে হবে, শঙ্কা জামায়াতের আমিরের। আপিলে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৪১ জন। মব সন্ত্রাসের কারণে নির্বাচনী কার্যক্রম চালাতে পারছে না জাতীয় পার্টি, অভিযোগ শামীম পাটোয়ারির। জুলাই হত্যাকাণ্ডে সহায়তা সহ ৫ অভিযোগে আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠন, আনুষ্ঠানিক বিচার শুরু। এলপি গ্যাস সংকটে সারা দেশে চরম ভোগান্তিতে গ্রাহকরা, সংকট কাটতে আরও অন্তত ১ মাস লাগবে বলছে আমদানিকারকরা। এবং তারেক রহমান প্রার্থী হওয়ায় পাল্টে গেছে ঢাকা ১৭ আসনের ভোটের সমীকরণ, ভোটারদের মাঝে ব্যাপক সাড়া, জয়ের আশাবাদ জামায়াতের প্রার্থী খালেদুজ্জামানের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।